প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই থেকে দ্বাদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নং 3 নিয়ে। এই প্রশ্নটাও কিন্তু একদম সৃজনশীল প্রশ্ন নং 1 এর মতোই, অর্থাৎ এখানে একদম আমাদের উদ্দীপক আকারে পুরো এন্ট্রিগুলো দেওয়া আছে এবং এখান থেকে আমরা প্রথমে প্রাপ্তি প্রদান হিসাব এবং তারপর আয় বিবরণী হিসাব তৈরি করব। তাহলে কিভাবে আমরা তৈরি করব সেটা দেখার আগে প্রথমে আমরা কোশ্চেনটা একটু বিশ্লেষণ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলা হয়েছে যে জনাব হান্না একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তিনি মাসে 30,000 টাকা বেতন পান, অর্থাৎ তার মাসিক বেতন হচ্ছে 30,000 টাকা। এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু মাসিক হিসাবটা দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেক মাসে সে 30,000 টাকা পায়। কিন্তু আমরা যে ম্যাথটা করব সেটা সম্পূর্ণ 25 সালের জন্য। সম্পূর্ণ 25 সালে কিন্তু তাহলে তিনি 30,000 টাকা পাবে না। তাহলে আমরা যদি পুরো বাৎসরিক হিসাবটা বের করতে চাই তাহলে 30,000 এটার সাথে আমাদের গুণ করতে হবে 12, কারণ এক মাসে যদি তিনি 30,000 টাকা পায়, 12 মাসে কত পাবে সেটার সাথে 12 গুণ করলে আমরা বের করতে পারবো। এরপরে আরও তার ইনকামের সোর্স এখানে বলছে যে তিনি 2 বার 20,000 টাকা করে বোনাস পায়, 2 বার টোটাল বোনাসটা পায় আর প্রত্যেকবার 20,000 টাকা করে পাচ্ছে। তাহলে 2 বার যদি পায় 20,000-এর সাথে আমরা তাহলে গুণ করব 2, অর্থাৎ তার এখানে টোটাল বোনাসের সংখ্যা হবে 40,000 টাকা। এরপর বলছে 2025 সালের 1 জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল 12,000 টাকা, বাড়িঘর 5,50,000, সরঞ্জাম 6,000 এবং তিনি কিছু ঋণ করেছেন, ঋণ আছে 40,000 টাকা। অর্থাৎ এটা হচ্ছে তার উদ্বৃত্ত 2024 সাল থেকে যখন তিনি 25 সালে আসলো, 25 সালে এসে তার উদ্বৃত্তগুলো তৈরি হয়েছে এই পরিমাণ। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি সারা বছরে তিনি আরও কিছু লেনদেন করেছেন এবং সেই লেনদেনগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আমরা লেনদেনগুলো দেখতে পাচ্ছি প্রথমে খাদ্য সামগ্রী ক্রয়, যেটা প্রত্যেকটা অঙ্কের জন্যই দেখবে কমন। এই খাদ্য সামগ্রী ক্রয় প্রত্যেকটা অঙ্কের জন্যই থাকে। এরপর আছে সহকর্মীর ঋণ পরিশোধ, অর্থাৎ এই যে তিনি ঋণ গ্রহণ করেছিলেন এখন সেটাকে পরিশোধ করে দিচ্ছেন। ঔষধ এবং ডাক্তারের ফি 18,000, তারপরে আবার বাড়ি মেরামত খরচ দেওয়া আছে, মোবাইল সেট ক্রয়, বিদ্যুৎ ও টেলিফোন খরচ, কাপড় চোপড় ক্রয়, তারপর দেওয়া আছে কৃষি ফসল বিক্রয়, ফ্রিজ ক্রয়, তারপর বলছে লেখাপড়ার খরচ আছে, ডিপিএসে জমা আছে এত টাকা, বিদ্যুৎ বিল বাবদ 3,400 টাকা বকেয়া আছে। অর্থাৎ পুরো বছরে তিনি কি কি লেনদেন করেছে সেই লেনদেনের পরিমাণটা এখানে বলে দেওয়া আছে। এবার তাহলে আসো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। এখানে আমাদের সৃজনশীলে অর্থাৎ ক নাম্বার সৃজনশীলে বলা হয়েছে প্রারম্ভিক পারিবারিক তহবিল নির্ণয় করো। প্রারম্ভিক পারিবারিক তহবিল আমরা যে কোনোভাবে করতে পারি। এখানে যে বিষয়টা বা যে প্যাটার্নে এখানে করা আছে, যদি এটা একটু ব্যাখ্যা করি, এখানে ছক আকারে আমরা প্রারম্ভিক তহবিলটা বা প্রারম্ভিক পারিবারিক তহবিলটা করে দেওয়া আছে দেখতে পাচ্ছি। তোমরা যদি চাও এটা অবশ্যই এক্সপ্লেইন আকারে দিতে পারো, অর্থাৎ আমরা নর্মালি ম্যাথ যেভাবে করে থাকি সূত্র লিখে তারপর মান বসাই, ঠিক সেভাবেও করতে পারো। আমরা ছক আকারে করলে বিষয়টা আরও বেশি সুন্দর প্রেজেন্টেবল হয়, কিন্তু আমাদের পরীক্ষার হলে কিন্তু এতটা সময় আমরা পাই না, রাইট? আমরা পরীক্ষার হলে আমাদের টাইমের একটা ব্যাপার থাকে, আমরা সব সময় টাইম পাই না এত বড় বড় ছক করতে। এখানে যদি তুমি ছক আকারে করো, ছক আকারে করলে বিষয়টা সুন্দর হবে অবশ্যই, কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের টাইম হয় না বা টাইমে মিলে না। তো সেক্ষেত্রে আমরা টাইমটাকে সেভ করার জন্য ছক ছাড়াই করতে পারি। ছক ছাড়া আমরা কিভাবে করতে পারি ওইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা এই প্রারম্ভিক পারিবারিক তহবিল বা শুধু পারিবারিক তহবিলও যদি বলতো সেম জিনিসই, এটা আমরা নির্ণয় করব আমাদের 1 তারিখের যে উদ্বৃত্ত অংশটা আছে সেটা থেকে। এখানে এই যে নগদ তহবিল থেকে স্টার্ট করা হয়েছে, এই অংশ থেকে আমরা আমাদের পারিবারিক তহবিলটা নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমরা একটু পারিবারিক তহবিলের সূত্রটা দেখি। আমরা নির্ণয় করব পারিবারিক তহবিল। আমরা যদি পারিবারিক তহবিল নির্ণয় করতে চাই, এটার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়।
তাহলে একদম শুরুতে অর্থাৎ প্রারম্ভিক যে সম্পদগুলো আছে সেগুলো আমাদের প্রথমে লিখতে হবে, তারপর সেখান থেকে আমরা মাইনাস করব প্রারম্ভিক দায়কে। তাহলে দেখে নিই এখানে আমাদের প্রারম্ভিক সম্পদ কি কি আছে। প্রথমে নগদ তহবিল আছে 12,000 টাকা, তারপর বাড়িঘর আছে 5,50,000, সরঞ্জাম আছে 6,000। এই প্রত্যেকটা অর্থাৎ এই তিনটা হচ্ছে আমাদের প্রারম্ভিক সম্পদ। তাহলে আমরা সিরিয়ালি লিখবো আমাদের প্রারম্ভিক সম্পদ কি কি আছে। প্রথমে আছে নগদ তহবিল, তারপর আছে বাড়ি ঘর এবং তারপর আছে সরঞ্জাম। এই তিনটা হচ্ছে আমাদের সম্পদ। আমরা যদি বলি দায় কি কি আছে, দায় এখানে একটাই আছে, সেটা হচ্ছে সহকর্মীর কাছ থেকে ঋণ। সহকর্মীর কাছ থেকে আমরা যে ঋণটা গ্রহণ করেছি সেই ঋণ। এবার তাহলে আমরা একটু মানটা বসাই। নগদ তহবিল আছে 12,000, বাড়ি ঘর 5,50,000, সরঞ্জাম আছে 6,000। তাহলে নগদ তহবিল 12,000, বাড়ি ঘর আছে 5,50,000 এবং সরঞ্জাম আছে 6,000। তাহলে সবগুলো আমরা যোগ করব এবং মাইনাস করব সহকর্মীর ঋণ। আমাদের সহকর্মীর ঋণ আছে 40,000 টাকা। তাহলে সহকর্মী ঋণের জায়গায় আমরা লিখলাম -40,000 টাকা। এবার প্রথমে আমরা বের করব আমাদের মোট সম্পদের পরিমাণ। তাহলে মোট সম্পদ প্রথমে 12,000, তারপর আছে 5,50,000 এবং 6,000। টোটাল সম্পদের পরিমাণ থাকছে 5,68,000 টাকা। 5,68,000 টাকা থেকে যদি আমরা 40,000 টাকা মাইনাস করি তাহলে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 5,28,000 টাকা। তাহলে এখানে দেখো আমরা ছক আকারেও দেখাতে পারি, আবার চাইলে এইভাবেও কিন্তু দেখাতে পারি। এখানে আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করার সূত্রটা প্রথমে লিখব, তারপর সেই সূত্র অনুযায়ী পুরো অঙ্কটা আমরা মান বসিয়ে করব। অবশ্যই সূত্রটা লেখার চেষ্টা করব, নাহলে কিন্তু পুরো ম্যাথটা কিন্তু আমাদের সঠিকভাবে হবে না, বা এক্ষেত্রে টিচার মার্ক নাও দিতে পারে। এরপর আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পরিবারে সমাপনী নগদ তহবিল নির্ণয় করো। আমরা যদি সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে চাই তাহলে এখানে আমাদের প্রাপ্তি প্রদান হিসাবটাই কিন্তু করতে হবে, কারণ প্রাপ্তি প্রদান হিসাবের মাধ্যমে আমরা সমাপনী নগদ তহবিলের পরিমাণ সম্পর্কে জানতে পারি। তাহলে প্রাপ্তি প্রদান হিসাব এখন আমরা তৈরি করব। আমরা যদি প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে চাই তাহলে আমাদের রিকোয়ার্ড ছক হচ্ছে এরকম, অর্থাৎ এই সাইডটাতে থাকবে প্রাপ্তি এবং প্রাপ্তির টাকা, এবং এই সাইডে থাকবে প্রদানের টাকা। তাহলে একটা সাইড হচ্ছে প্রাপ্তি এবং একটা সাইড হচ্ছে প্রদান। তাহলে প্রথমে আমরা প্রাপ্তি অংশটা থেকেই শুরু করব। এখন প্রাপ্তি অংশটা শুরু করতে হয় হাতে নগদ থেকে, অর্থাৎ যে নগদ টাকাটা আমরা একদম শুরুতে দেখেছিলাম, অর্থাৎ 1 তারিখে যে হাতে নগদটা আমাদের হাতে ছিল বা আমাদের তহবিলের অংশ ছিল, সেই অংশটা থেকেই কিন্তু আমাদের শুরু করতে হয়। তাহলে দেখো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি নগদ তহবিল আছে 12,000 টাকা। তাহলে এখান থেকে আমরা আমাদের প্রাপ্তির অংশটা শুরু করব। তাহলে প্রথমে আমরা লিখব হাতে নগদ অথবা নগদ তহবিল। তাহলে নগদ তহবিল, এখন এটার সাইডে অবশ্যই টাকার অ্যামাউন্ট আমরা লিখব। এটা কি ছিল? জানুয়ারির 1 তারিখ 2025 সাল। তাহলে এখানে আমরা তারিখটা উল্লেখ করে দিব, জানুয়ারির 1 তারিখ 2025 সালের আমাদের নগদ টাকার পরিমাণ ছিল 12,000 টাকা। এরপর আমরা দেখব অন্যান্য আর কি কি প্রাপ্তি আমরা এখানে পেয়েছি। তো বাকি প্রাপ্তিগুলো হচ্ছে তার ইনকামের সোর্স। যেমন এখানে 2টা ইনকাম ছিল, একটা হচ্ছে বেতন এবং আরেকটা ছিল বোনাস। বেতন এবং বোনাস। তাহলে এই বেতন এবং বোনাস আমরা 2টা নিয়ে আসব। প্রথমে আসো বেতন। বেতনে বলা হয়েছিল মাসে 30,000 টাকা। তাহলে মাসে যদি 30,000 টাকা হয়, আমরা তো এখানে পুরো বছরের হিসাবটা করছি, তাই অবশ্যই এখানে আমাদের পুরো বছরের হিসাব করার জন্য 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে 30,000কে 12 দ্বারা গুণ করলে এখানে দাঁড়াচ্ছে 3,60,000 টাকা। 3,60,000 টাকা টোটাল বেতন। এবং বোনাস এখানে বলা হয়েছিল 2টা বোনাস পায়, এক একটা বোনাস 20,000 টাকা করে। তাহলে 2টা যদি বোনাস পায়, একটা বোনাস যদি 20,000 টাকা হয়, টোটাল দাঁড়াবে 40,000 টাকা।
এরপর আরো একটা প্রাপ্তি আমরা এখানে দেখেছিলাম, যেটা কিনা এই লেনদেনগুলোর মধ্যে আছে, এবং সেটা হচ্ছে কৃষি ফসল বিক্রয়। শুধুমাত্র এই একটাই কিন্তু আমরা দেখেছিলাম যেটা আমাদের জন্য প্রাপ্তি হতে পারে। আমরা যদি কৃষি ফসল বিক্রি করি, বিক্রি করে যে টাকাটা পাচ্ছি এটা অবশ্যই আমাদের জন্য একটা প্রাপ্তি, এবং বিক্রি থেকে আমরা সাধারণত টাকা পেতে পারি। তাই কৃষি ফসল বিক্রয় 48,500, এটাও কিন্তু আমরা লিখব এই প্রাপ্তি অংশে। তাহলে কৃষি ফসল বিক্রয় 48,500 টাকা। তাহলে এই অংশটা গেল আমাদের প্রাপ্তি। এবার আমরা প্রদানগুলো দেখব। দেখো এইটাকে যদি আমরা বাদ দিই, যেটা আমরা প্রাপ্তিতে লিখে ফেলেছি, এটাকে বাদ দিলে আর বাকি সবগুলোই কিন্তু চলে যাচ্ছে আমাদের প্রদানের মধ্যে। তাহলে প্রথম আসবে খাদ্য সামগ্রী ক্রয়, তারপর আমরা সহকর্মীকে পরিশোধ করেছি, এটাও আসবে। ডাক্তারি ফি প্রদান করেছি, তারপর বাড়ি ভাড়া মেরামত, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু এখানে চলে আসছে। শুধুমাত্র এই যে এছাড়াও দিয়ে এক্সট্রা ভাবে যেটা লেখা আছে, এটা হলো আমাদের জন্য একটা সমন্বয়। তাহলে এটাকে বাদ দিয়ে আর বাকি যেগুলো আছে প্রত্যেকটাই আমরা এক এক করে লিখে ফেলবো। তাহলে প্রথমে দেখি খাদ্য সামগ্রী ক্রয় 78,000 টাকা, সহকর্মী ঋণ পরিশোধ 30,000 টাকা। তাহলে প্রথমে আমরা লিখব খাদ্য ক্রয়, যেটার অ্যামাউন্ট ছিল 78,000 টাকা। তারপর ঋণ পরিশোধ করলাম, ঋণ পরিশোধের অ্যামাউন্ট ছিল 30,000 টাকা। ওকে, এরপর চলে যাচ্ছি পরবর্তীতে। তারপর দেখো বলা হয়েছে ঔষধ এবং ডাক্তারের ফি 18,000, বাড়ি মেরামত 31,000। তাহলে প্রথমে ঔষধ ফি, আমরা শুধু ঔষধ ফি লিখতে পারি। ঔষধ ফি ছিল হচ্ছে 18,000 টাকা। তারপর বলা হয়েছে বাড়ি মেরামত, বাড়ি মেরামত 31,000 টাকা। এরপর আছে মোবাইল সেট ক্রয় 14,000, বিদ্যুৎ খরচ 8,600। তাহলে মোবাইল সেট ক্রয়, মোবাইল ক্রয় 14,000, বিদ্যুৎ বিল 8,600। কাপড় চোপড় ক্রয় 7,500, ফ্রিজ ক্রয় 36,000। তাহলে প্রথমে লিখি কাপড় ক্রয় 7,500, ফ্রিজ ক্রয় 36,000। তারপর আছে লেখাপড়ার খরচ 42,000, ডিপিএস এ জমা 36,000। লেখাপড়া খরচ 42,000, তারপরে ডিপিএস এ জমা। এবার আসো, এই যে ডিপিএস এ জমা যেটা বলা হয়েছে, এটা কিন্তু পুরো বছরের জমা। পুরো বছরে সে জমা করেছে 36,000 টাকা। আচ্ছা, এবার লাস্টে আমাদের সমাপনী নগদ তহবিলটা বের করতে হবে। সমাপনী নগদ তহবিল, কেউ চাইলে নগদ তহবিল লিখে সাইডে তারিখও দিয়ে দিতে পারো, আবার চাইলে সমাপনী নগদ তহবিলও লিখতে পারো। ওকে, তাহলে এই জায়গাটা রেখে আমরা এখানে ব্যালেন্সিংটা করে ফেলবো। আমরা ব্যালেন্সিং কিভাবে করব, যেহেতু এই সাইডটা হচ্ছে প্রাপ্তি, আমরা জানি প্রাপ্তির হিসাবটাই কিন্তু সবসময় বড় হয়। তাহলে প্রাপ্তিটা আগে যোগ করব। প্রথমে 12,000, তারপর 3,60,000, 40,000 এবং 48,500। তাহলে টোটাল যোগ করলে আমরা এখানে পাচ্ছি 4,60,500 টাকা। এই সেম ব্যালেন্সটাই কিন্তু আমাদের এখানে বসে যাবে 4,60,500 টাকা। তাহলে এবার আমরা কি করব, আমরা প্রথমে এই পুরো ব্যয় বা পুরো প্রদানের হিসাবটা যোগ করে ফেলবো। প্রথমে 78,000, 30,000। আচ্ছা, এখানে আমরা যদি টোটালটা যোগ করি, তাহলে টোটালটা যোগ করলে দাঁড়াচ্ছে 3,01,100 টাকা। এবার তাহলে আমরা 4,60,500 থেকে 3,01,100 টাকা বিয়োগ করব, এবং বিয়োগ করলে আমরা এখানে উদ্বৃত্তের পরিমাণ, এই ব্যালেন্সের জন্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াচ্ছে 1,59,400 টাকা।
1,59,400 টাকা। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সার কিন্তু হবে সমাপনী নগদ তহবিল 1,59,400 টাকা, কারণ এটাই কিন্তু আমাদের একদম প্রশ্নের শুরুতে বের করতে বলা হয়েছে। বলেছিল সমাপনী নগদ তহবিল কত নির্ণয় করো। তাহলে সমাপনী নগদ তহবিল আমরা এখানে পেয়েছি 1,59,400 টাকা। এরপর তাহলে চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জনাব হান্নানের পরিবারের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। তার মানে এখন আমাদের আয় ব্যয় বিবরণীটা প্রস্তুত করতে হবে। সো আয় ব্যয় বিবরণী যদি আমরা করতে চাই, আমাদের প্রয়োজনীয় ছক হচ্ছে এরকম, অর্থাৎ এখানে আমাদের 3টা টাকার ঘর লাগবে এবং একটা বিবরণী লেখার জায়গা থাকতে হবে। তাহলে আমরা শুরু করি। আমরা কিন্তু এই প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমাদের আয় ব্যয় বিবরণীটা করতে পারবো। এখানে আর আমাদের ওই প্রশ্নের যে বিষয়টা আছে সেখান থেকে না দেখলেও চলবে। এই প্রাপ্তি প্রদান থেকে যদি আমরা করি তাহলে খুব সহজ এবং মানে শর্টকাট যেহেতু করা আছে, শর্টকাট থেকে খুব সহজে ম্যাথে ট্রান্সফার করতে পারবো। আচ্ছা, তাহলে প্রাপ্তি প্রদান হিসাব থেকে যদি আমরা আয় ব্যয় বিবরণী করতে চাই, আমাদের প্রথমে নিয়ে আসতে হয় আয় সমূহ। তার মানে এখানে আমরা স্টার্ট করব আয় সমূহ থেকে। এখন তাহলে আমরা দেখব কি কি আয় আমরা এখানে করেছি। আমরা এখানে প্রথমে আয় করেছিলাম বেতন, তারপর ছিল বোনাস। বেতনের পরিমাণ ছিল 3,60,000 টাকা। তারপর বোনাসের পরিমাণ ছিল 40,000 টাকা এবং আরেকটা ছিল সেটা হচ্ছে কৃষি ফসল বিক্রয়। এই তিনটাই কিন্তু আমাদের ইনকাম সোর্স ছিল। তাহলে কৃষি ফসল বিক্রয় করেছিলাম 48,500 টাকার। তাহলে এখন আমরা কি করব? টোটাল আয়ের পরিমাণটা নির্ণয় করব। তাহলে টোটাল আয়ের পরিমাণটা যদি আমরা বের করি, আমাদের এখানে টোটাল আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 4,48,500 টাকা। 4,48,500 টাকা। ওকে, তাহলে এখানে আমরা নামটা লিখব। এখানে আমরা যেটা পেয়েছি সেটার নাম হচ্ছে মোট আয়। এখন আমরা আমাদের এই মোট আয় থেকে বাদ দিব বাদ ব্যয়সমূহ। তাহলে এবার আমরা দেখব কি কি ব্যয়সমূহ আছে। তাহলে ব্যয়সমূহ যদি দেখতে চাই, আমাদের চলে যেতে হবে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে। এবার দেখো প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে কি কি ব্যয় আমরা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি খাদ্য ক্রয়, এটা অবশ্যই ব্যয়। ঋণ পরিশোধ করলাম, এটা কিন্তু কোনো ব্যয় না, এটা হচ্ছে দায়ের পরিমাণটা কমে যাওয়া। তাহলে এটাকে কিন্তু আমরা ব্যয়ের মধ্যে নিয়ে আসব না। তারপর দেখতে পাচ্ছি ঔষধ ফি, হ্যাঁ এটা একটা খরচ। বাড়ি মেরামত, এটাও একটা খরচ। আবার এই যে মোবাইল ক্রয় করেছি, মোবাইল ক্রয় করলে আমাদের সম্পদের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাহলে মোবাইল ক্রয় এটাও আসবে না। এরপর দেখতে পাচ্ছি বিদ্যুৎ বিল পরিশোধ করেছিলাম, অবশ্যই বিদ্যুৎ বিল আমাদের জন্য এক ধরনের ব্যয়। কাপড় ক্রয়, এটাও ব্যয়। ফ্রিজ ক্রয়, এটা কিন্তু আমাদের জন্য কোনো ব্যয় নয়, এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। লেখাপড়ার খরচ ছিল, লেখাপড়ার খরচটা অবশ্যই আসবে, কারণ লেখাপড়ার খরচ আমাদের প্রত্যেক মাসেই মোটামুটি করতে হয়, সো এটা একটা ব্যয়। ডিপিএস জমা, এটা কিন্তু আমাদের জন্য কোনো ব্যয় নয়, এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। তাহলে দেখো যেগুলো টিক মার্ক করা শুধুমাত্র সেগুলোই ব্যয় এবং সেগুলোকেই আমরা এখানে নিয়ে আসব। তাহলে আমরা এটা দেখে দেখেই কিন্তু বসিয়ে ফেলতে পারি। প্রথমে দেখতে পাচ্ছি খাদ্য ক্রয় 78,000, তারপরে ঔষধ ফি এখানে দেওয়া আছে 18,000। তাহলে আমরা লিখে ফেলি খাদ্য সামগ্রী ক্রয় 78,000 টাকা। তারপর আমাদের ছিল ঔষধ ফি ছিল 18,000 টাকা। তাহলে ঔষধ ফি 18,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি বাড়ি মেরামত 31,000, বিদ্যুৎ বিল বাবদ খরচ হয়েছে 8,600, কাপড় ক্রয় 7,500। ওকে, তাহলে একদম সরাসরি আমরা লিখে ফেলি। প্রথমে আমরা দেখলাম বাড়ি মেরামত, বাড়ি মেরামতের পরিমাণ আমরা দেখেছি 31,000 টাকা। তারপর ছিল বিদ্যুৎ বিল বাবদ খরচ। এবার দেখো বিদ্যুৎ বিল বাবদ যে খরচটা, এটার সাথে কিন্তু আমাদের একটা সমন্বয় ছিল, রাইট? তো সমন্বয়টা আমরা একটু খেয়াল করি। এখানে আমাদের বলা হয়েছিল বিদ্যুৎ বিল খরচ বা টেলিফোন খরচ, এটা দেওয়া হয়েছে 8,600 এবং এটার সাথে
আমাদের বকে আছে ৩,৪০০ টাকা। তাহলে বিদ্যুৎ বিল এই খরচের সাথে অবশ্যই আমাদের এই বকেয়ার অংশটা যোগ করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি বিদ্যুৎ বিল বাবদ খরচ হয়েছে ৮,৬০০ এবং এটার সাথে যোগ হবে বকেয়া, অর্থাৎ এটার যে বকেয়া অংশটা আছে সেটা বকেয়া ছিল ১,৪০০ টাকা, ৩,৪০০ টাকা, ৩,৪০০ টাকা। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই ৮,৬০০ এবং ৩,৪০০, তাহলে টোটাল আমাদের এখানে দাঁড়াচ্ছে ১২,০০০ টাকা। এরপর চলে যাচ্ছি পরবর্তীতে। দেখো পরবর্তীতে আর আছে কাপড় ক্রয়, যেটা হচ্ছে ৭,৫০০, লেখাপড়া বাবদ খরচ ৪২,০০০ টাকা। তাহলে প্রথমে কাপড় ক্রয়ের পরিমাণ ৭,৫০০ এবং তারপর লেখাপড়ার খরচ ৪২,০০০ টাকা। ওকে, তাহলে সবগুলো ব্যয় কিন্তু আমরা অলরেডি লিখলাম এবং এখানে আমরা টোটাল ব্যয়ের পরিমাণটা বের করব। এই সবগুলো যোগ করলে আমরা এখানে টোটাল ব্যয়ের পরিমাণটা পাবো। তাহলে টোটাল ব্যয়ের পরিমাণটা বের করে দেন আমাদের এই যে উপরের যে মোট আয়ের পরিমাণটা আছে, এই মোট আয় থেকে আমরা মোট ব্যয়ের পরিমাণটা বাদ দিব। তাহলে প্রথমে আমরা দেখি আমাদের টোটাল ব্যয়ের পরিমাণটা কত। এখানে আমরা আমাদের টোটাল ব্যয়ের পরিমাণ দেখতে পাচ্ছি ১,৮৮,৫০০ টাকা, ১,৮৮,৫০০ টাকা। সো এটার নাম দিব আমরা মোট ব্যয়। এখানে আমরা পেয়েছি মোট ব্যয়। তাহলে মোট আয় থেকে যদি আমরা মোট ব্যয় বাদ দিই, এখানে মোট আয়টা মোট ব্যয়ের তুলনায় অনেক বেশি, তাই এখানে আমাদের অ্যান্সারটা আসবে আয় উদ্বৃত্ত হিসেবে। তাহলে আয় উদ্বৃত্তটা কত দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। এখানে আমাদের আয় উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াচ্ছে 2,60,000 টাকা, 2,60,000 টাকা। সো এখানে আমরা নাম লিখে দিব, এই যে আমরা যে অ্যান্সারটা বের করলাম এটার নাম হলো আয় উদ্বৃত্ত। যেহেতু আয়ের পরিমাণটা বেশি তাই এখানে আয় উদ্বৃত্ত। তাহলে আয় উদ্বৃত্ত আমরা এখানে দেখতে পাচ্ছি 2,60,000। সো প্রথমে আমরা মোট আয় বের করেছি, তারপর মোট ব্যয় বের করেছি এবং মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পরে আমরা সবার শেষে পেয়েছি আয় উদ্বৃত্তের পরিমাণ। আশা করছি পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।